সো ওয়েলকাম টু আনাদার ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স এর চ্যাপ্টার 7 এর উপর। আমরা হচ্ছে এর আগে মূলত হচ্ছে চ্যাপ্টার 6 এর ক্লাস করছি, যেখানে হচ্ছে আমরা ট্রানজিস্টর নিয়ে ব্যাপক আলোচনা করছি। ট্রানজিস্টর কি এবং ট্রানজিস্টর কিভাবে কাজ করে, ট্রানজিস্টরের ভিতর দিয়ে কিভাবে কারেন্ট ফ্লো হয়, এগুলো নিয়ে আমরা গত চ্যাপ্টারে আমরা আলোচনা করছি। হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের বিশেষ করে ইলেকট্রনিক ডিপার্টমেন্ট এন্ড ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ক্লাসগুলো, মানে নেক্সট কোর্সগুলো আমরা হচ্ছে ত্রিপলি একাডেমি থেকে নিব। হ্যাঁ, ত্রিপলি একাডেমি থেকে নিব ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের ক্লাসগুলো। তো তোমরা হচ্ছে কাইন্ডলি আমাদের পেজ ফলো দিয়ে রাখবে। আমাদের পেজ হচ্ছে এটা। হ্যাঁ, ত্রিপলি একাডেমি এই পেজটা কাইন্ডলি ফলো দিয়ে রাখবা। আমাদের নেক্সট কোর্সগুলো ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের নেক্সট কোর্সগুলো কিন্তু এখান থেকে লঞ্চ হবে। ত্রিপলি একাডেমি নামে হচ্ছে কিন্তু ইউটিউব চ্যানেলও আছে, ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমাদের নেক্সট আপডেট গুলো কিন্তু এখানেই তোমরা পাবা। ওকে, আচ্ছা, সো আমরা ক্লাসে চলে যাই। তোমরা যারা এই অবশ্যই আমাদের পেজ এন্ড হচ্ছে ইউটিউব চ্যানেল ফলো দিয়ে রাখবা, তাহলে নেক্সট কোর্সের আপডেটগুলো কিন্তু ওখানেই পাবা। সো আজকে হচ্ছে চ্যাপ্টার 7 হচ্ছে ট্রানজিস্টরের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক অফ ট্রানজিস্টর। ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রানজিস্টর, ট্রানজিস্টরের বৈশিষ্ট্য। হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক অফ ট্রানজিস্টর, ট্রানজিস্টরের বৈশিষ্ট্য, এটা নিয়ে আমরা পড়াশোনা করব আজকে। তো এখানে ট্রানজিস্টরের বৈশিষ্ট্য, এই অধ্যায়ে নামটা ট্রানজিস্টরের বৈশিষ্ট্য হলেও এখানে আসলে ট্রানজিস্টর এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করাই হয় নাই। এখানে ট্রানজিস্টর কে সার্কিটে কিভাবে ব্যবহার করা হয় সেটা নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। আমরা জানি, আমরা গত অধ্যায়ে পড়ে আসছিলাম। গত অধ্যায়ে আমরা কি করছিলাম? গত অধ্যায়ে আমরা পড়ছিলাম যে ট্রানজিস্টর হচ্ছে 3 টার্মিনাল বিশিষ্ট ডিভাইস। হ্যাঁ, ট্রানজিস্টর হচ্ছে 3 টার্মিনাল বিশিষ্ট ডিভাইস, যার হচ্ছে এক প্রান্ত থাকে ইমিটার, একটা প্রান্ত বেস, আর একটা প্রান্ত থাকে হচ্ছে কালেক্টর, তাই না? তো এই 3 টার্মিনাল বিশিষ্ট ডিভাইসকে আমরা কিভাবে কাজে লাগাবো একটা সার্কিটে? সার্কিটে মূলত হচ্ছে 2 টার্মিনাল বিশিষ্ট ডিভাইসকে কাজে লাগানো হয়। 3 মাথাওয়ালা ডিভাইসকে কিভাবে কাজে লাগানো যায়? তো এর প্রথম কৌশল ছিল সেটা হইলো একটা প্রান্তকে আমরা কমন রাখবো। হ্যাঁ, ইনপুট প্রান্তে ধরো আমি যদি বেস কমন রাখি, তাহলে এবং আউটপুট প্রান্তে যদি বেস কমন রাখি, তাহলে কিন্তু এটা একটা সার্কিট হিসেবে গণ্য হবে। হ্যাঁ, যে কোনো একটা প্রান্ত আমরা কমন রাখবো। এই যে কমন রাখার প্রক্রিয়া বা ট্রানজিস্টরকে সার্কিটে প্রকৃতভাবে সংযোগ দেওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকেই বলা হয় তোমার হচ্ছে কনফিগারেশন। মূলত এই অধ্যায়ে আমরা ট্রানজিস্টর কনফিগারেশন নিয়েই আলোচনা করব। এই অধ্যায়ে আমরা কি আলোচনা করব? ট্রানজিস্টর কনফিগারেশন নিয়ে। হ্যাঁ, তো কনফিগারেশনের বাংলা সংজ্ঞা কি হতে পারে? কনফিগারেশনের বাংলা সংজ্ঞা কি হতে পারে? যদি আমি বাংলায় বলি কনফিগারেশন, যদি ইংলিশে লিখতেছি, বাংলা খুব একটা লিখতে ইচ্ছা করে না, তোমরা এখনই ইউজ টু হয়ে যাও। তোমার হচ্ছে ইংলিশে যেসব টার্ম আছে, ইঞ্জিনিয়ারিং যেসব টার্ম আছে, এগুলোতে ইউজ টু হয়ে যাও। এখন থেকেই প্র্যাকটিস করো। কারণ কি? কারণ আমাদের মিলন ভাই, মানে আমাদের শিক্ষামন্ত্রী, উনি হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের উপর যথেষ্ট নজরদারি করতেছেন। এন্ড হচ্ছে এরপরে হয়তোবা নেক্সট প্রবিধানে হয়তোবা ডিপ্লোমা ইংলিশ হয়ে যেতে পারে কারিকুলাম। হ্যাঁ, এটা হওয়ার পসিবিলিটিস আছে, এই জন্য এখন থেকে ইউজ টু হয়ে যাও। তো যেগুলো ইংলিশ টার্ম, এগুলো ইংলিশ টার্মেই তোমরা ইউজ করবে, বাংলা টার্ম ইউজ করার প্রয়োজন হয় না। হ্যাঁ, তো এরপর হচ্ছে হায়ার স্টাডির ক্ষেত্রে তো ইংলিশ ইউজ করতেই হবে, মাস্ট বি। যারা ডুয়েটে আসবা, ডুয়েট তো ইংলিশেই পড়াশোনা। হ্যাঁ, এজন্য আমি সাজেস্ট করি যেগুলো ইংলিশ টার্ম, এগুলো ইংলিশ টার্মেই পড়ার চেষ্টা করা। তো কনফিগারেশন বলতে কি বোঝায়? হ্যাঁ, কনফিগারেশন মানে হচ্ছে ট্রানজিস্টরকে সার্কিটে যেইভাবে সংযোগ দেওয়া হয় সেই সংযোগ পদ্ধতি। কনফিগারেশনের বাংলা হচ্ছে সংযোগ পদ্ধতি, তাকেই মূলত
ট্রানজিস্টর কনফিগারেশন বলা হয়। হ্যাঁ, তো এই কনফিগারেশন হচ্ছে তিন প্রকার। ট্রানজিস্টর, কাইন্ডলি করো তোমাদের মাইক্রোফোনগুলো বন্ধ করে নাও। ট্রানজিস্টর কনফিগারেশন তিন প্রকার। ট্রানজিস্টর কনফিগারেশন তিন প্রকার, যথা প্রথম যে কনফিগারেশন সেটাকে বলা হয় কমন বেস কনফিগারেশন। কমন বেস কনফিগারেশন যেটাকে শর্ট ফর্মে বলা হয় সিবি। কমন বেস কনফিগারেশন যেটাকে শর্ট ফর্মে কি বলা হয়? সিবি। বুঝা গেছে? কমন বেস কনফিগারেশন যেটাকে শর্ট ফর্মে আমরা কি বলি? সিবি। তো এর আগের অধ্যায়গুলোতে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো কিন্তু তুমি আমাকে জানাইতে পারো, ক্লাস শেষে কোশ্চেন করবা, যাদের কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করবা। হ্যাঁ, এরপর হচ্ছে দ্বিতীয় যে সংযোগ পদ্ধতি সেটাকে বলা হয় কমন ইমিটার। কমন ইমিটার কনফিগারেশন, এটাকে সংক্ষেপে বলা হয় সিই। হ্যাঁ, এরপর থার্ড নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে কমন বেস, কমন বেস না, আরে কমন কালেক্টর। কমন কালেক্টর কনফিগারেশন, এটাকে বলা হয় সিসি কনফিগারেশন। এটা হচ্ছে সিসি কনফিগারেশন। বুঝা গেছে? তো এই তিনটা সংযোগ পদ্ধতি আমরা দেখব। এটা হচ্ছে কমন বেস, আমাদের হচ্ছে সার্কিট রেডি আছে, তোমাদের হচ্ছে বইয়ে এই টাইপের সার্কিট দেয়া আছে, এত কালারফুল সার্কিট নাই, কিন্তু হচ্ছে এরকম টাইপই। হ্যাঁ, আমি হচ্ছে সার্কিটটা আগে থেকে রেডি করে রাখছি। এটা হচ্ছে কমন কালেক্টর, এটা হচ্ছে কমন ইমিটার, আর এটা হচ্ছে কমন বেস কনফিগারেশন। ওকে, তো আমরা এগুলো নিয়ে পড়াশোনা করব। তো প্রথমে এই অধ্যায় থেকে রচনামূলক যেটা আসে সেটা হচ্ছে দুই টাইপের রচনামূলক আসতে পারে। প্রথম রচনামূলক আসতে পারে হচ্ছে ট্রানজিস্টরের কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টর কনফিগারেশন একে বর্ণনা দাও। হ্যাঁ, তখন কি করতে হবে তোমার? ট্রানজিস্টর আমরা জানি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর আর একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর আর একটা পিএনপি ট্রানজিস্টর। তো এনপিএন যে তোমার হচ্ছে চিত্র যখন আঁকবা তোমরা, তখন হয় এনপিএন ট্রানজিস্টর আঁকবা, তখন না হয় পিএনপি ট্রানজিস্টর আঁকবা। এনপিএন ট্রানজিস্টর অথবা পিএনপি ট্রানজিস্টর যে কোনো একটা আঁকলেই হয়ে যাবে আর কি। হ্যাঁ, যে কোনো একটা আঁকলেই হয়ে যাবে, দুইটা আঁকার প্রয়োজন নাই। তো আই প্রেফার যে তোমরা হচ্ছে অলওয়েজ পিএনপি নিয়ে কাজ করবে। হ্যাঁ, এখানে যেটা আছে তোমরা হচ্ছে অলওয়েজ পিএনপি টা আঁকবা, এটা নিচেরটা। হ্যাঁ, তো চলো আমরা কনফিগারেশন নিয়ে আলোচনা করি। প্রথম রচনামূলক কি আসতে পারে? ট্রানজিস্টরের কনফিগারেশন একে বর্ণনা দাও। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে সার্কিট আঁকতে হবে এবং সার্কিট অনুযায়ী আমাকে কি করতে হবে? বর্ণনা দিতে হবে। এবং বর্ণনার নিচে তোমাদের বইয়ে দেখবা অনেক ধরনের সমীকরণ দেওয়া আছে, সব সমীকরণ দিতে হবে না, জাস্ট ওখানে একটা বিষয় তোমাকে, একটা প্যারামিটারের মান তোমাকে বের করতে হবে, সেটা হচ্ছে অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর। হ্যাঁ, অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরের আরেক নাম হচ্ছে গেইন। হ্যাঁ, গেইনের আরেক নাম হচ্ছে তোমার হচ্ছে বলা যায় কোন মেশিনের ক্ষেত্রে দক্ষতা বা এফিসিয়েন্সি। হ্যাঁ, সার্কিটের ক্ষেত্রে দক্ষতাকে বলা হয় গেইন, আর হচ্ছে তোমার ডিভাইসের ক্ষেত্রে বলা হয় অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর। যেহেতু ট্রানজিস্টরের কাজ কি? ট্রানজিস্টরের দুইটা প্রধান কাজ থাকে, একটা হচ্ছে সুইচিং করা, অন অফ অন অফ অন অফ অন অফ। হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমার অ্যামপ্লিফাই করা, বর্ধিত করা, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এরকম টাইপ করে আর কি। ওকে, আচ্ছা, সো আমরা চলে যাব প্রথমে কমন বেস কনফিগারেশন নিয়ে আলোচনা করব আমরা। ওকে, প্রথমে আমরা আলোচনা করব কমন বেস কনফিগারেশন নিয়ে। এই উপরে যে চিত্রটা দেখতেছো এটা কিন্তু একটা কমন বেসের চিত্র। কমন বেস কিভাবে বুঝবো আমরা? দেখো, এর বেস প্রান্তটা, এই বেস প্রান্তটা কিন্তু কমন আছে, এটা ইনপুটের সাথেও কমন আছে, আউটপুটের সাথেও কমন আছে। অর্থাৎ যেই প্রান্তটা ইনপুটের সাথেও থাকবে, আউটপুটের সাথেও সংযোগ অবস্থায় থাকবে, মাঝখানে থাকবে, সেটাকে আমরা বলবো কমন প্রান্ত। যদি বলে সিবি কনফিগারেশনের বর্ণনা দাও, তখন শুধু কমন বেজের
কমন বেস কনফিগারেশনের বর্ণনা দিবা। যদি বলে সিসি কনফিগারেশনের বর্ণনা দাও তখন শুধু কমন কালেক্টর কনফিগারেশনের বর্ণনা দিবা। অনেক সময় এরকম নাও বলা থাকতে পারে যে কমন কালেক্টর কনফিগারেশনের বর্ণনা দাও, এটা নাও বলা থাকতে পারে। সিসি কনফিগারেশনের বর্ণনা দাও এরকম বলা থাকতে পারে। তখন কিন্তু তোমাকে ভেবে নিতে হবে, বুঝে নিতে হবে যে সেটা কমন কালেক্টর বোঝাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে কমন বেস, এটা হচ্ছে কি কমন বেস কনফিগারেশন। তো এখানে আমরা জানি ট্রানজিস্টর হচ্ছে দুই রকমের হয়, একটা হচ্ছে পিএনপি আর একটা হচ্ছে এনপিএন। উপরেরটা এখানে লেখাই আছে, যদিও আমি লেখা না থাকলে তোমাদের ধরতাম যে আসলে কোনটা এনপিএন কোনটা পিএনপি। আমি গত ক্লাসে তোমাদের হচ্ছে বুঝাই দিয়েছি যে পিএনপি অথবা এনপিএন চেনার উপায় কি, কিভাবে আমরা চিনবো পিএনপি, কিভাবে চিনবো এনপিএন, তাই না? তো চেনার উপায় কি তোমরা আশা করি জানো বা আগের ক্লাস করে থাকলে বুঝতে পারবা। চেনার উপায় হলো এই তীর চিহ্নটা। হ্যাঁ, এই যে তীর চিহ্ন যেটা আছে, এই তীর চিহ্ন দেখে চিনতে হবে। তীর চিহ্ন যেখানে এন সেখানে, হ্যাঁ, তাহলে এখানে তীর চিহ্ন হচ্ছে এটা মাঝখানে। হ্যাঁ, তীর চিহ্ন মাঝখানে, তার মানে হচ্ছে দুই প্রান্ত পি। উপরে দেখো তীর চিহ্ন হচ্ছে উপরে, তার মানে উপরে, তো উপরের টার্মিনাল হচ্ছে দুইটাই, যেটা হচ্ছে উপরে থাকে সেটা ডান পাশেও থাকে বাম পাশেও থাকে। যেরকম এখানে পি ছিল এখানেও কিন্তু পি আসছে, তো যেহেতু তীর চিহ্ন উপরে তার মানে এটাও এন হবে, মাঝখানেটা হবে পি। এভাবে আমরা তীর চিহ্ন দেখে এনপিএন আর পিএনপি ট্রানজিস্টর চিনব। বুঝা গেছে? ওকে, তো এখন আমরা কাজ করব কোন ট্রানজিস্টর নিয়ে? আমরা কাজ করব হচ্ছে তোমার মূলত পিএনপি ট্রানজিস্টর নিয়ে, এনপিএন ট্রানজিস্টর নিয়ে। আমরা মূলত চিত্র আঁকবো বা বর্ণনা দেওয়ার ক্ষেত্রে, রচনামূলক প্রশ্নের অ্যানসার দেওয়ার ক্ষেত্রে আমরা অলওয়েজ পিএনপি ট্রানজিস্টর নিয়ে কাজ করব। পিএনপি ট্রানজিস্টরটা আসলে ভালোভাবে বোঝা যায়। এনপিএন ট্রানজিস্টর নিয়েও কাজ করতে পারো, কিন্তু এনপিএন ট্রানজিস্টরে দেখো কারেন্ট উল্টা। এটা ইনপুট প্রান্ত, কিন্তু কারেন্ট হচ্ছে ইনপুট প্রান্তর দিকে আসতেছে, আউটপুট থেকে ইনপুট প্রান্তর দিকেই আসতেছে, উল্টা হয়ে যায় আর কি। পিএনপি ট্রানজিস্টর নিয়ে চিন্তা করলে বোঝা যায় ভালো আর কি, কনসেপ্টটা ভালোভাবে বোঝা যায়, একই কাজ জাস্ট উল্টা হয়ে যায়। ওকে, তো এটা একটা সিবি কনফিগারেশন, কমন বেস কনফিগারেশন, কমন বেস কনফিগারেশন। হ্যাঁ, তো কমন বেস কনফিগারেশনে তোমার ইনপুট প্রান্ত কি থাকে? ইনপুট প্রান্ত এটা না, কমন বেস কনফিগারেশনে ইনপুট প্রান্ত হচ্ছে এটা। হ্যাঁ, এটা যদি ইনপুট হিসেবে কাজ করে, এটা যদি কি হিসেবে কাজ করে? ইনপুট হিসেবে কাজ করে। এটা যদি ইনপুট হিসেবে কাজ করে তাহলে এই প্রান্তটা হচ্ছে আউটপুট হিসেবে কাজ করবে, এই প্রান্তটা আউটপুট হিসেবে কাজ করবে। ঠিক আছে? তো ইনপুট প্রান্তে কি থাকে? তোমার হচ্ছে আমাদের হচ্ছে অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর। অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর বের করতে গেলে, অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর আমি কি বলছি কিছুক্ষণ আগে? অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর। অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর কি আসলে? অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর হচ্ছে তোমার সার্কিটের দক্ষতা বোঝায়। তো দক্ষতা এর সূত্র কি? আউটপুট বাই ইনপুট না? তো অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর হচ্ছে কমন বেজের ক্ষেত্রে হয় আলফা, কমন ইমিটারের ক্ষেত্রে হয় বিটা। কমন বেজের ক্ষেত্রে হয় আলফা, কমন ইমিটারের ক্ষেত্রে কি হয়? বিটা, কমন কালেক্টরের ক্ষেত্রে হয় গামা। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর। তো তোমার হচ্ছে প্রথমে সার্কিটটা আঁকতে হবে, সার্কিটে বর্ণনা দিতে হবে, তারপর অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরটা তোমাকে বের করতে হবে। কমন বেজের ক্ষেত্রে একটা হয়, কমন ইমিটারের ক্ষেত্রে আলাদা, কমন কালেক্টরের ক্ষেত্রে আবার আলাদা। অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরের সূত্র কি? আউটপুট বাই ইনপুট। হ্যাঁ, তো আউটপুট বাই ইনপুট কি আসলে? আউটপুট বাই ইনপুট পাওয়ার হতে পারে, আউটপুট বাই ইনপুট কারেন্ট হতে পারে, আউটপুট বাই ইনপুট ভোল্টেজ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তবে উপরে যদি কারেন্ট থাকে নিচেও কারেন্ট দিতে হবে, উপরে ভোল্টেজ থাকে নিচেও ভোল্টেজ দিতে হবে। মানে দুই লব ও হরের ভেরিয়েবল গুলো সমান হতে হবে, ভোল্টেজ থাকলে ভোল্টেজ, কারেন্ট থাকলে কারেন্ট। ওকে, তো এই তোমার হচ্ছে এই সার্কিটের, কমন বেস সার্কিটের ইনপুট প্রান্ত যেটা, ইনপুট প্রান্ত হচ্ছে তোমার, ইনপুট হচ্ছে, ইনপুট হলো তোমার, ইনপুট যদি আমি কারেন্ট চিন্তা করি, ইনপুট কারেন্ট আইই, ইনপুট কারেন্ট আইই, এরপর হচ্ছে
ইনপুট কারেন্ট এই যে এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে ইনপুট কারেন্ট, এই দিক দিয়ে যাচ্ছে না, এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে আই হচ্ছে ইনপুট কারেন্ট, এই দিক দিয়ে ঢুকতেছে। এরপর হচ্ছে আউটপুট, আউটপুট কারেন্ট কি হবে, আউটপুট কারেন্ট হচ্ছে আইসি, এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, তাহলে আউটপুট কারেন্ট হবে আইসি। হ্যাঁ, তাহলে অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর কি হবে, অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর কমন বেজের ক্ষেত্রে কিন্তু আলফা। হ্যাঁ, তো ইনপুট কোনটা, ইনপুট হচ্ছে আইই, ইনপুটটা নিচে হবে, অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরের সূত্র হচ্ছে আউটপুট বাই ইনপুট, তো আউটপুটটা উপরে হবে, আলফা ইকুয়ালস টু হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইই। এই হচ্ছে অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরের, আমরা হচ্ছে কমন বেজের ক্ষেত্রে বের করে ফেললাম সিবি, আলফা সিবি হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইই। তো রচনামূলক লেখার সময় তোমরা কিভাবে লিখবা, প্রথমে চিত্র আঁকবা, তারপর বলবা যে কমন বেস পিএনপি ট্রানজিস্টরের সংযোগ চিত্র থেকে আমরা দেখতে পাই যে এর ইনপুট সেকশনে থাকে হচ্ছে ইমিটার আর বেস, আর আউটপুট সেকশনে থাকে হচ্ছে বেস আর কালেক্টর, এবং ইনপুট কারেন্ট হিসেবে গণ্য হয় হচ্ছে ইমিটার কারেন্ট, আর আউটপুট কারেন্ট হিসেবে গণ্য হয় হচ্ছে কালেক্টর কারেন্ট। এবং বেস যেহেতু হচ্ছে তোমার কমন, এজন্য বেসকে যেটা কমন সেটা কিন্তু অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরের ভিতর আসে না, যেটা কমন সেটা কি আসে না, অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরের ভিতর আসে না। ঠিক আছে, তো এতটুকু লিখে বর্ণনা দিয়ে তারপর তুমি হচ্ছে ইনপুট কারেন্ট আউটপুট কারেন্ট লিখে দিবা, তারপর অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর বের করে দিলেই হয়ে যাবে। এভাবে তিনটাই তোমাকে লিখতে হবে। তো আমার প্রথমে কমন বেস শেষ হয়ে গেল, এর পরেরটায় আমরা যদি যাই, এর পরেরটা যে চিত্র দেখতেছো তোমরা, এটা হচ্ছে তোমার কমন ইমিটার, লেখা আছে কিন্তু এখানে, এখানে কি লেখা আছে, কমন ইমিটার। কমন ইমিটার এটা পিএনপি না এনপিএন, এটা পিএনপি না এনপিএন, উপরে ট্রানজিস্টর, এখানে তো নিজের ট্রানজিস্টর বোঝাই যাচ্ছে যে এনপিএন ট্রানজিস্টর, কিন্তু উপরেটা এটা এনপিএন না পিএনপি বলো তো দেখি, যেহেতু এখানে তীর চিহ্ন তার মানে এটা এন হলে এটা এন, আর হচ্ছে মাঝখানটা পি, এটা কিন্তু এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, কমন ইমিটার আর কমন কালেক্টরের ক্ষেত্রে তোমরা পিএনপি ব্যবহার না করে এনপিএন ব্যবহার করবা। ঠিক আছে, কমন বেজের ক্ষেত্রে এনপি তোমার হচ্ছে পিএনপি ব্যবহার করবা, আর কমন কালেক্টর ইমিটারের ক্ষেত্রে ওই বাকি দুইটার ক্ষেত্রে এনপিএন ব্যবহার করবা। ঠিক আছে, এখানে যে চিত্র দেয়া আছে একটা চিত্র আঁকলেই হবে, দুইটা চিত্র আঁকার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তো এটা হচ্ছে কমন বেস কনফিগারেশন, সরি কমন ইমিটার কনফিগারেশন, কমন ইমিটার কনফিগারেশন। হ্যাঁ, এই কমন ইমিটার কনফিগারেশনে দেখো নিচের চিত্র আর উপরের চিত্র একই জিনিস, দুইটা আলাদা করার প্রয়োজন হয় না। হ্যাঁ, তো উপরের চিত্র যদি আমি দেখি তাহলে ভালোভাবে বুঝতে পারবো, এটা হচ্ছে তোমার এই সেকশনটা হচ্ছে ইনপুট সেকশন, তাই না, এটা হচ্ছে ইনপুট সেকশন, আর এই সেকশনটা হচ্ছে আউটপুট সেকশন, এটা হচ্ছে আউটপুট সেকশন। তাহলে এই সার্কিট থেকে আমার কি দেখা যায়, তার আগে আরেকটা জিনিস বলে রাখি যে এই সার্কিটটা আসলে কমন ইমিটার কেন বলছি। দেখো এখানে হচ্ছে এই ইমিটারটা হচ্ছে বেজের সাথেও কানেক্টেড আছে, এই ইমিটারটা আবার কালেক্টরের সাথেও কানেক্টেড আছে। হ্যাঁ, ওই সার্কিটটা বেস সার্কিটে তোমার হচ্ছে কমন বেস সার্কিটে কিন্তু সার্কিটটা এরকম আঁকতে হয়। হ্যাঁ, তাহলে হচ্ছে বেস দুই পাশেই কমন থাকে, আর কমন ইমিটার সার্কিট আঁকতে গেলে কমন ইমিটার সার্কিটও তুমি হচ্ছে আগের মতো করেই আঁকতে পারো, তবে এভাবে আঁকলে একটু খাড়া করে আঁকলে, মানে হচ্ছে ট্রানজিস্টর আগে শোয়ানো ছিল এভাবে আড়াআড়ি ছিল, এখন কিন্তু লম্বা লম্বি হয়ে গেছে, এভাবে আঁকলে আরো ভালোভাবে বোঝা যায়, যেভাবে তোমাদের বইয়ে দেয়া আছে এভাবে আঁকলেই বেশি ভালো। ওকে, তো এটা হচ্ছে ইনপুট সেকশন, ইনপুটে হচ্ছে বেস থাকে তোমার কমন ইমিটারের ক্ষেত্রে, কমন ইমিটারের ক্ষেত্রে ইনপুটে কি থাকে, বেস থাকে, আর আউটপুটে হচ্ছে কালেক্টর থাকে, আর কমন থাকে ইমিটার সেকশন। তাহলে এখানকার তুমি ইনপুট কারেন্টটা ফাইন্ড আউট করো, যেহেতু আমি অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরটা বের করব,
ইনপুট কারেন্টের উপর বেসিস করে ইনপুট কারেন্টটা কি হবে, ইনপুট কারেন্ট হচ্ছে এই যে দেখাই যাচ্ছে সার্কিট থেকে আইবি। হ্যাঁ, আইবি হচ্ছে ইনপুট কারেন্ট, আইবি হচ্ছে ইনপুট কারেন্ট। এরপর হচ্ছে আউটপুট কারেন্টটা কি হবে, তাহলে আউটপুট কারেন্টটা আগেরটার মতোই, আউটপুট কারেন্ট হবে আইসি। তাহলে অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরটা কি হবে, অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর বিটা কি হবে, অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর হচ্ছে তোমার কমন বেজের ক্ষেত্রে কি ছিল, কমন বেজের ক্ষেত্রে ছিল হচ্ছে আলফা, আর হচ্ছে তোমার কমন ইমিটারের ক্ষেত্রে কিন্তু অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর হচ্ছে বিটা। হ্যাঁ, এই বিটা ইকুয়ালস টু কি হবে, আউটপুট কারেন্ট কোনটা আইসি আর ইনপুট কারেন্ট কোনটা আইবি। এই হচ্ছে বিটা ইকুয়ালস টু আইসি ডিভাইডেড বাই আইবি। তোমার কি বলে কনফিগারেশন, ট্রানজিস্টরের যত কনফিগারেশন আছে, তিনটা কনফিগারেশন, কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টর, এই তিনটা কনফিগারেশনের মধ্যে কমন ইমিটার কনফিগারেশন সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, এইজন্য এই বিটাটা মাস্ট বি তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, বিটা মাস্ট বি তোমাকে মনে রাখতে হবে, এই বিটা মাস্ট বি তোমাকে মনে রাখতে হবে। এই বিটা মনে না রাখলে ইন ফিউচারে এই বিটাটা খুব কাজে লাগবে, বিটা মনে রাখা তোমাদের অনেক বেশি জরুরি। ওকে, তো বিটা ইকুয়ালস টু হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইবি, কারণ এই অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরটার অনেক বেশি কাজ থাকে, অনেক বেশি ইউজেস থাকে। ওকে, আচ্ছা, তো হ্যাঁ গেল কমন ইমিটারের ক্ষেত্রে আমরা দেখলাম প্রথমে চিত্র আঁকবা, তারপর বলবে ইনপুট সেকশন হচ্ছে বেস, তার সাথে ইমিটার কমন আছে, আউটপুট সেকশন কালেক্টর, সেখানে সেটার সাথে হচ্ছে ইমিটার কানেক্ট আছে। এগুলোর ভিতর দিয়ে কিভাবে কারেন্ট ফ্লো হয় না হয় এগুলো আলোচনা করার প্রয়োজন নাই, কারণ ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহ কৌশল ষষ্ঠ অধ্যায়ের পড়াশোনা, আমরা সেগুলো পড়ে আসছি এর আগেও। ওকে, আচ্ছা, এরপর যে কনফিগারেশন আসে সেটা হচ্ছে কমন কালেক্টর, সিসি, কমন কালেক্টর কনফিগারেশন। কমন কালেক্টর কনফিগারেশনে এই যে এটা হচ্ছে চিত্র, আগেরটার মতোই এনপিএন ট্রানজিস্টর এখানে দেয়া আছে। হ্যাঁ, তো আমরা এখান থেকে আইডেন্টিফাই করব এই সার্কিটটা এভাবেই আঁকবা। এখানে কি হয় দেখো, কালেক্টর এই প্রান্তটা, এর আগের সার্কিট আর এই সার্কিটের মধ্যে পার্থক্য তেমন বোঝা যায় না, কিন্তু ভাইয়া পার্থক্য আছে, পার্থক্য বুঝতে হবে, না হলে কিন্তু সার্কিট ভুল হয়ে যাবে। আগের চিত্রটায় দেখো তীর চিহ্ন নিচের দিকে, অলওয়েজ তীর চিহ্ন হচ্ছে বেস টু ইমিটার থাকে, ইমিটার থেকে বেজে তীর চিহ্ন থাকে, ইমিটার থেকে কালেক্টরে কিন্তু তীর চিহ্ন থাকবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখানে দেখো তীর চিহ্ন নিচের দিকে, ইমিটার বেস থেকে ইমিটারে তীর চিহ্ন থাকবে। হ্যাঁ, এই যে উপরে দেখো এটা, এই পরেরটাই দেখো কমন কালেক্টরের ক্ষেত্রে বেস টু কালেক্টর তীর চিহ্ন হওয়া পসিবল না, এজন্য তীর চিহ্নটা কিন্তু উপরের দিকে হয়ে গেছে। তীর চিহ্ন যদি তুমি বাই চান্স নিচের দিকে দিয়ে দাও, এই জায়গায় তীর চিহ্ন দিয়ে দিতা, তাহলে কিন্তু সেটা মিস্টেক হয়ে যেত। বুঝা গেছে? এই মিস্টেক করা যাবে না। তীর চিহ্ন উপরের দিকে, বেস টু ইমিটার অলওয়েজ তীর চিহ্ন হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। দুইটা অনেক সময় দুইটা চিত্র একই রকম দেখতে বলতে দেখতে হয় বলে অনেকে কনফিউশনে পড়ে যায়, এই জিনিসটা ভুল করা যাবে না। ওকে, তো এর হচ্ছে ইনপুট প্রান্ত, এটা এটা হচ্ছে ইনপুট, হ্যাঁ, আর এই প্রান্ত হচ্ছে আউটপুট, এটা হচ্ছে আউটপুট। তাহলে কমন বেস, কমন কালেক্টর কনফিগারেশনের ক্ষেত্রে ইনপুট কারেন্ট কি হবে, ইনপুট কারেন্ট হচ্ছে আই বি, আগেরটার মতোই। আর হচ্ছে আউটপুট কারেন্ট কি হবে, আউটপুট কারেন্ট আগেরটাই কি ছিল, আগে আউটপুট কারেন্ট আগেরটাই ছিল আইসি, এবার হবে আইই। ঠিক আছে, আউটপুট কারেন্ট হবে হচ্ছে আইই। হ্যাঁ, কারণ এই যে দেখো এটা হচ্ছে ইনপুটে ঢুকতেছে এদিক দিয়ে, আর আউটপুট থেকে বের হচ্ছে আইই, এই কারেন্টটা বের হচ্ছে। ওকে, তাহলে অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর কি হবে, অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর এটা হচ্ছে গামা। হ্যাঁ, একটা বিটা, একটা আলফা, একটা বিটা, একটা গামা। তো এই গামা কি হবে, গামা হচ্ছে আউটপুট বাই ইনপুট।
তাহলে আউটপুট হচ্ছে আইই ডিভাইডেড বাই ইনপুট হচ্ছে আইবি। ঠিক আছে, এই হচ্ছে অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর। তো তোমার যদি বলে ট্রানজিস্টর কনফিগারেশন চিত্র এঁকে বর্ণনা দাও, তুমি হচ্ছে চিত্রগুলো আঁকবা, তিনটা কনফিগারেশনে একটা একটা করে চিত্র আঁকবা, একে সার্কিটটা কিভাবে সাজানো আছে, কেন এই কালেক্টরটা কমন হইলো, কারণ বেজের সাথে কালেক্টর কমন আছে ইনপুট সেকশনে এবং ইমিটারের সাথেও কিন্তু কালেক্টরের সংযোগ আছে আউটপুট সেকশনে। হ্যাঁ, এই জন্য মূলত এখানে হচ্ছে কালেক্টর কনফিগারেশন বলা হচ্ছে, কমন কালেক্টর কনফিগারেশন বলা হচ্ছে, এবং যার ইনপুট কারেন্ট আইবি, আউটপুট কারেন্ট আইই, এবং অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর হচ্ছে আউটপুট বাই ইনপুট, যেহেতু আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট লিখে দিবা, তাহলেই শেষ হয়ে যাবে। তোমাদের বইয়ে যে সব সমীকরণ দেয়া আছে এগুলো দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, ওকে। সো এখন আমরা একটা রচনামূলক হয়ে গেল এই অধ্যায়ে। মূলত যে টপিকগুলো আসে এগুলোর মধ্যে এটা একটা কনফিগারেশন চিত্র এঁকে বর্ণনা দাও, আরেকটা হচ্ছে আলফা বিটা গামা এর সম্পর্ক, আলফা বিটা গামা এর সম্পর্ক প্রমাণ করো। এটা আমরা দেখি, তোমরা চাইলে এই স্লাইডগুলো আমি তোমাদের দিয়ে দিতে পারবো, সমস্যা নেই, হ্যাঁ, যদি চাও আর কি। ওকে, তো আমরা দেখবো হচ্ছে আলফা বিটা গামা এর মধ্যে সম্পর্ক, আলফা বিটা গামা এর মধ্যে সম্পর্ক। তো আলফা বিটা গামা এর মধ্যে সম্পর্ক দেখাইতে হইলে আমার যে জিনিসগুলো লাগবে ভাইয়া, হ্যাঁ, আচ্ছা এটা আমরা নেক্সট পেজে দেখাই, কেমন? তো আলফা বিটার গামার মধ্যে সম্পর্ক দেখতে গেলে আমার কি কি লাগবে? প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমরা চ্যাপ্টার 6 এ পড়ে আসছি একটা সমীকরণ, এই সমীকরণটা আমার খুব বেশি জরুরি। সেটা হচ্ছে IC IB IE, IC IB IE, এই জিনিসটা আমার জানতে হবে। হ্যাঁ, আর জানতে হবে কি, আলফা কি পাইছি আমরা, আলফা কি পাইছি, আলফা হ্যাঁ এই যে আলফা পাইছি হচ্ছে আমরা, আলফা পাইছি হচ্ছে আমরা IC ডিভাইডেড IE, এটা পাইছি না? আলফা পাইছি IC ডিভাইডেড IE, এই জিনিসটা আমার লাগবে। IC, সরি, আলফা হচ্ছে IC ডিভাইডেড IE, তারপর হচ্ছে বিটা আমরা কি পাইছি, বিটা আমরা পাইছি হচ্ছে, বিটা পাইছি IC ডিভাইডেড IB, IC ডিভাইডেড IB। এরপর হচ্ছে গামা এই যে গামা যেটা পাইছি সেটা তো এখানেই আছে, হ্যাঁ, এই জিনিসটা এখানে রেখে দাও। ওকে, এই হচ্ছে তোমার আলফা বিটা গামা, এই তিনটা পেয়ে গেলাম। এই তিনটার মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। তো সম্পর্ক আমরা প্রথমে আলফা বিটার মধ্যে সম্পর্ক দেখাই, তারপর হচ্ছে আলফা গামার মধ্যে সম্পর্ক দেখাইলেই আমার মূলত আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক দেখানো হয়ে যাবে। তো আমরা প্রথমে কি করব, আলফা আর বিটার মধ্যে সম্পর্ক দেখাবো। এই সম্পর্ক দেখানোর শুরুটাই আমার করতে হবে এই সমীকরণ থেকে। হ্যাঁ, এই সমীকরণ থেকে আমার সম্পর্ক দেখানোটা শুরু করতে হবে। তো আমরা প্রথমেই লিখবা বাংলায়, বাংলায় কি লিখবা, আমরা জানি ট্রানজিস্টরের ক্ষেত্রে, এটার সামনে কি লিখবা, আমরা জানি ট্রানজিস্টরের ক্ষেত্রে ক্ষেত্রে IC IB IE, হ্যাঁ, এটা আমরা জানি। ওকে, তো এখানে দেখো এই সমীকরণটাকে আমরা এইগুলা রূপে আসলে নিয়ে আসব। দেখো এই আলফার এখানে তোমার উপরে আইসি আছে, তাহলে এখানে এই আইসি কে যদি আই দ্বারা ভাগ করি তাহলে এই পোরশনটাকে আমরা কি লিখতে পারি, এই পোরশনটাকে আমরা আলফা লিখতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে হ্যাঁ, আর এটাকে যদি আইসি দ্বারা ভাগ করি, আচ্ছা আমরা শুরু থেকেই শুরু করি, তাহলে আমরা কি করব, প্রথমে কি করব,
আমরা একটু মিস্টেক করছি তাই না, এই জিনিস এটা হবে IE equals to IC plus IB, এটা হচ্ছে আমাদের সমীকরণ। ওকে, তো আমরা এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ, এক নাম্বার সমীকরণ। তো আমরা প্রথমে কি করব, এক নং সমীকরণকে কি দ্বারা ভাগ করব, IC দ্বারা ভাগ করে, IC দ্বারা ভাগ করে, এক নাম্বার সমীকরণকে IC দ্বারা ভাগ করে আমরা কি পাবো, যদি এই পুরো সমীকরণটাকে আমরা IC দ্বারা ভাগ করব, IC দ্বারা ভাগ করলে কি পাবো, IE divided by IC equals to IC divided by IC plus IB divided by IC। তো এই IC IC কাটা গিয়ে এখানে কিন্তু আলটিমেটলি 1 আসবে, তো সেটা তুমি রূপান্তর করে ফেলো, IE divided by IC equals to 1 plus IB divided by IC। ওকে, তো দেখো যেটা পাইলাম এই সমীকরণকে IC দ্বারা ভাগ করে যেটা পাইলাম, প্রথম দেখো এটার সাথে এটাকে কম্পেয়ার করো, আলফা ইকুয়ালস টু IC ডিভাইডেড বাই IE, তাই না, আলফা ইকুয়ালস টু IC ডিভাইডেড বাই IE, তাহলে কিন্তু তোমার এখানে আমরা পাইছি কি IE ডিভাইডেড বাই IC, মানে উল্টাটা পাইছি, তাহলে এই অংশটাকে আমরা 1 বাই আলফা লিখতে পারি কিনা, অবশ্যই পারি। এমনি ভাবে দেখো এই অংশটাও দেখো, বিটা ইকুয়ালস টু আমরা কি পাইছি IC ডিভাইডেড বাই IB, কিন্তু আমরা এখানে সমীকরণে পাইছি IB ডিভাইডেড বাই IC, তার মানে হচ্ছে উল্টাটা। তো এই দুইটার মান যদি, এইটার মান তোমার হচ্ছে এইটার মান যদি এখানে বসাও এবং এইটার মান যদি এখানে বসাও, তাহলে আলটিমেটলি তোমরা যেটা পাবা 1 বাই আলফা ইকুয়ালস টু 1 প্লাস 1 বাই বিটা, তাই না। তাহলে এই তোমার হচ্ছে আলফাকে যদি উল্টে দাও, এটাকে কি করো, আলফাকে যদি উল্টে দাও 1 বাই আলফা ইকুয়ালস টু কি হবে, IE ডিভাইডেড বাই IC, তাহলে এই পোরশনটা উল্টে যাবে না, এটা উপরে যাবে এটা নিচে যাবে, সেটাই জাস্ট করছি আমি, একবারে বসাই দিচ্ছি। তেমনি ভাবে বিটাও যদি উল্টে দাও 1 বাই বিটা করে দাও, তাহলে উপরে IB হবে, এটা এরকম, আর হচ্ছে নিচে IC হবে, এই জিনিসটা আমি ওখানে লিখছি। এটাকে আরো সুন্দর করতে আমরা নেক্সট পেজে চলে যাব, কি করব সেটা, আমরা পাইছিলাম কি 1 বাই আলফা ইকুয়ালস টু 1 প্লাস 1 বাই বিটা পাইছিলাম, তাই না। তো এটাকে এখন কি করো, এই অংশটাকে লসাগু করো, লসাগু করলে কি হবে, নিচে বিটা আসবে, উপরে বিটা প্লাস 1 আসবে। হ্যাঁ, তো এখন আমরা তো 1 বাই আলফা দরকার নাই, আমার তো দরকার হচ্ছে আলফা, শুধু আলফা দরকার, তাহলে আমরা শুধু আলফা নিতে গেলে এটা আবার উল্টে যাবে, যেহেতু 1 বাই আলফা ইকুয়ালস টু এটা পাইছি, উপরে 1 প্লাস বিটা ডিভাইডেড নিচে বিটা, আমরা শুধু আলফা ইকুয়ালস টু কি হবে, উপরে বিটা চলে যাবে আর নিচে 1 বাই বিটা চলে আসবে। এটা হচ্ছে আলফা বিটার মধ্যে সম্পর্ক। এখন আমার গামার মধ্যে সম্পর্ক নেওয়া দরকার। হ্যাঁ, আর কি করতে হবে, গামার মধ্যে সম্পর্ক বের করতে হবে। এতটুকু কি ছিল, এতটুকু হচ্ছে আলফা বিটার মধ্যে সম্পর্ক। হ্যাঁ, এটা ছিল হচ্ছে আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক, আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক। এখন আমরা দেখব আলফা ও গামার মধ্যে সম্পর্ক। আলফা ও গামা এর মধ্যে সম্পর্ক। হ্যাঁ, তো আবার সেম কথা, উইনো আমরা জানি ট্রানজিস্টরের ক্ষেত্রে, ফর ট্রানজিস্টর, আমি ইংলিশে লিখলাম, এর আগে বাংলায় লিখছি, উইনো ফর ট্রানজিস্টর IE ইকুয়ালস টু কি জানি, IC প্লাস IB, এটা আমরা এর আগের অধ্যায়ে দেখছি যে আসলে IE ইকুয়ালস টু IC প্লাস IB কিভাবে হয়। ওকে, ট্রানজিস্টর, ওকে, উইনো ফর ট্রানজিস্টর IE ইকুয়ালস টু IC প্লাস IB। আলফা ও গামার মধ্যে সম্পর্ক বের করতে গেলে আমাকে জাস্ট প্রথমে ডাইরেক্টলি ভাগ দিলে হবে না, একটু প্রসেস করে নিতে হবে। হ্যাঁ, একটু প্রসেস করে নিতে হবে, কারণ কি আমরা আলফা ইকুয়ালস টু কি জানি, আলফা ইকুয়ালস টু জানি হচ্ছে IC ডিভাইডেড IE, আর গামা ইকুয়ালস টু জানি IE ডিভাইডেড IB। আলফা ইকুয়ালস টু জানি IC ডিভাইডেড IE,
আই ই, হ্যাঁ। আর হচ্ছে গামা ইকুয়ালস টু কি জানি, গামা ইকুয়ালস টু জানি আই ডিভাইডেড আই বি, গামা ইকুয়ালস টু জানি আই ই ডিভাইডেড বাই আই বি। ওকে, এই দুটো আমরা জানি। এটাকে সরায় নিয়ে আসি, হ্যাঁ এটাকে সরায় আমরা এখানে নিয়ে আসি, এটাকে একটা চতুর্ভুজের মধ্যে রাখি। ওকে, আচ্ছা। তো আমরা এখন কি করব, এখান থেকে আমরা বিটা নিয়ে আসব, হ্যাঁ মানে বিটাটা একপাশে নিয়ে আসব, নিয়ে আসলে আমার সুবিধা হবে। কি সুবিধা হবে একটু দেখলেই বুঝবা। হ্যাঁ, আমরা জাস্ট কি করব, আইবি আইবি কে একপাশে নিয়ে আসব, মানে আইবি কে একপাশে রেখে বাকিগুলো এই পাশে পার করে দিব। তাহলে কি হবে, আইই মাইনাস আইসি। এই সমীকরণটাই করছি, জাস্ট আইবি কে একপাশে রেখে আইসি কে এই পাশে পার করে দিয়েছি, এজন্য মাইনাস চলে আসছে। এখন আমরা কি করব, এখন আইই দ্বারা ভাগ করব। হ্যাঁ, আমরা কি করব, এই যে দেখো এটার নিচেও আই আছে, এটার উপরে আই আছে, তার মানে আমার আইই দ্বারা ভাগ করব। তোমার এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে আলফা বিটার মধ্যে সম্পর্ক বের করতে হলে এই সমীকরণটাকে ডিরেক্টলি আমরা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে আইসি দ্বারা ভাগ করব। এই যে এর আগে কি করছি, ডিরেক্টলি আইসি দ্বারা ভাগ করছি, তাই না? আর হচ্ছে যখন আলফা গামার মধ্যে সম্পর্ক বের করব, তখন আই বিটাকে এই পাশে নিয়ে এসে পুরো সমীকরণটাকে আমরা কি করব, পুরো সমীকরণটাকে আইই দ্বারা ভাগ করব। পুরো সমীকরণটাকে এটা হচ্ছে ধরো আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম, 2 নং সমীকরণকে আইই দ্বারা ভাগ করে পাই ভাগ করে কি পাবো, এটাকে ভাগ করো, IB divided IE equals to IE divided IE। দেখো এই I কিন্তু কাটাকাটি চলে গিয়ে 1 হয়ে যাবে, আর IC divided I। এটা কেন আনলাম আসলে, এটা কেন আনলাম, তো দেখো যখন আমি আলফার দিকে তাকাবো, আলফার সম্পর্ক এখানে চলে আসছে ডিরেক্ট। এই যে IC divided I, কিন্তু এই পোরশনটাকে আমি আলফা ডাইরেক্টলি লিখে দিতে পারি। এই পোরশন এটাকে আমরা আলফা লিখে দিতে পারি। আর গামা কাকে লিখতে পারি, এই যে দেখো গামার উল্টা জিনিস কিন্তু আসছে, গামা ইকুয়ালস টু আমরা জানি আই ডিভাইডেড আইবি, কিন্তু আসছে হচ্ছে আইবি ডিভাইডেড আইই। হ্যাঁ, আমরা কি করব, জাস্ট এই পোরশনটাকে আমরা লিখব, এই পোরশনটাকে আমরা জাস্ট লিখব কি, এই পোরশনটাকে লেখা যায় হচ্ছে 1 বাই গামা। হ্যাঁ, যেহেতু গামা হচ্ছে আই ডিভাইডেড আইবি, তাহলে 1 বাই গামা কি হবে, আইবি ডিভাইডেড আই। হ্যাঁ, আর হচ্ছে এটা কাটা দিলে এখানে 1 চলে আসে, আর এটাকে তো ডাইরেক্টলি আমরা আলফা লিখে দিতে পারি। ওকে, তো আমার দরকার হচ্ছে আলফা এর মান বের করা। তুমি এখানে আইবি এই পাশে না নিয়ে আসলেও চলতো, তুমি এই সমীকরণটাকে ডাইরেক্ট যদি আই দ্বারা ভাগ করে দিতে তাও চলতো। হ্যাঁ, আইবি পার্শ্ব চেঞ্জ করা দরকার ছিল না এক্স্যাক্টলি, কারণ আমরা আবার চেঞ্জ করতে হবে এটাকে। হ্যাঁ, তো আলফা এই পাশে নিয়ে আসো, গামাটাকে এই পাশে পার করো, তাহলে কি হবে, আলফা এই পাশে নিয়ে আসলে এটা প্লাস হয়ে যাবে, আর হচ্ছে গামাটাকে এই পাশে নিয়ে গেলে 1 ডিভাইডেড -1 ডিভাইডেড গামা হয়ে যাবে। এটা হয়ে গেল আলফা এর মান। পুরোপুরি আসে না, আমরা লসাগু করি, লসাগু করলে নিচে গামা চলে আসে, উপরে আসে গামা -1। হ্যাঁ, তাহলে আলফা ইকুয়ালস টু আমরা কি পাইলাম, আলফা ইকুয়ালস টু হচ্ছে এই যে গামা -1 ডিভাইডেড গামা। আর আলফা ইকুয়ালস টু বিটার ক্ষেত্রে কি পাইছিলাম, বিটা ডিভাইডেড আলফা ইকুয়ালস টু বিটা ডিভাইডেড 1 প্লাস বিটা। এখন আসো আমরা লিখব হচ্ছে অতএব আলফা বিটা ও গামা এর মধ্যে সম্পর্ক বা রিলেশন, হ্যাঁ সম্পর্ক কি হবে, আলফা ইকুয়ালস টু প্রথমে বিটার মানটা লিখব, বিটা ইকুয়ালস টু আমরা কি পাইছি, এই যে এটা পাইছি, তাই না? এটা হচ্ছে বিটা ডিভাইডেড 1 প্লাস বিটা। আর গামা ইকুয়ালস টু কি পাইছি, এই যে এটা পাইছি, গামা আলফা ইকুয়ালস টু গামার ক্ষেত্রে কি পাইছি, ইকুয়ালস টু
গামা মাইনাস 1 ডিভাইডেড গামা, এটাই হচ্ছে মূল সমীকরণ, বুঝছো? এটাই হচ্ছে মূল সম্পর্কর সমীকরণ, এটাই তোমাকে বের করতে হবে, আর কিছু করতে হবে না। এই হচ্ছে মূলত শব্দ মাথায় আলোচনা। এই কোশ্চেনটা আলফা বিটা গামার কোশ্চেনটা হচ্ছে তোমার সংক্ষিপ্ততে আসে প্রচুর, রচনামূলকে এক দুইবার আসছে মনে হয়, তবে এই অধ্যায় থেকে রচনামূলক আসলে হচ্ছে তোমার ওই কনফিগারেশনের রচনামূলকটা আসে, আর সংক্ষিপ্ত হিসেবে আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক এটা আসে। ওকে, সো এই পর্যন্তই আছে ক্লাস, নেক্সট ক্লাসে দেখা হবে।